খবরদার মিথ্যে বলবি না, নয়তো গলার রগ ছিঁড়ে নিব। তোর সাথে কিছু না হলে তোকে নিজের ছবি কি করে পাঠাই? শিখাস তুই? আমার উষ্টা খাবি? উষ্টা? মেহেরাজ এশার দিকে নিজের ফোন নিয়ে ওই মেয়েকে ফোন দিতে দিতে বলে, দাঁড়াও, আমি ফোন দিয়ে প্রমাণ করছি ওই খবিশ নারীকে। মেহেরাজ রিয়া নামের মেয়েটিকে ফোন দেয়। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে উত্তর আসে। জি স্যার, বলুন। মেহেরাজ দাঁত চেপে একবার এশার পানে তাকায়, তারপর শ্বাস নিয়ে বলে, তোমার সাথে আমার কি কোনো সম্পর্ক যে তুমি আমার নিজের পিক সেন্ড করলে? রিয়া মেয়েটি থতমত খেয়ে বলে, এমন কথা কেন স্যার? আমি তো জাস্ট ফর্মালিটির জন্য দিলাম। মেহেরাজ এশাকে ইশারা করে। এশা শান্তির শ্বাস ফেলে। তার তো প্রেশার হাই হয়ে গিয়েছিল। এসব দেখে মেহেরাজ রাগী গলায় রিয়াকে বলে, পরের বার থেকে যেন এমন ফর্মালিটি আমার সাথে করতে না আসো, নয়তো ব্যাপারটা বড় বিষয়ে চলে যাবে। রিয়া মেয়েটি থতমত খেয়ে বলে, সরি স্যার, আমি আপনাকে অন্যদের মতোই ভেবেছিলাম, কিন্তু আপনি তো আপনার স্ত্রী সন্তানের প্রতি সত্যিই সৎ। আমি শুনেছি আপনি নাকি 3 সন্তানের বাবা। আমার এটা বিশ্বাস হয়নি, তাই কথা বলা ট্রাই করলাম। রিয়া আর কিছু বলতে পারে না। তার আগেই এশা মেহেরাজের হাত থেকে ফোন নিয়ে বলে, হ্যাঁ রে কুত্তি, আমার জামাই 3 সন্তানের বাপ, আর তোর লজ্জা করে না একটা বিবাহিত পুরুষকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করিস? তুই যে স্টাইলে নিজের ছবি দিলি, আমি বউ হয়েও তোর জীবনে আমার জামাইকে এমন ছবি দিইনি। রাস্তার মেয়ে তুই, তাই তো এমন করলি। মনে রাখিস, এই পুরুষ সব পুরুষদের মতো নয়। এই পুরুষ শুধু তার স্ত্রী এশা তালুকদারের। তাই এরপর থেকে যদি দেখি আমার জামাইয়ের সাথে লটর চটর করার চেষ্টা করছিস, তো তোকে আমি জিন্দা পুঁতে দিব, জিন্দা বলে দিলাম। এই বলেই ফোনটি কেটে দেয়। মেহেরাজ এশার এমন প্রতিক্রিয়া দেখে এশার কোলে মুখ গুজে শব্দ করে হাসে। হাসতে হাসতে মুখ তুলে এশার থুতনি ধরে বলে, বউ, তুমি এত ভালোবাসো আমায়? এশা নিজের থেকে মেহেরাজের হাত সরিয়ে বলে, ভালোবাসা কি জানি না, কিন্তু মনে রাখিও তুমি শুধু আমার, আর আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার হয়ে থাকতে হবে। আমার জিনিসে আমি অন্য কারোর নজর পছন্দ করি না। মেহেরাজ ধীরে ধীরে উঠে বসে। এশার পাশে এশার গাল টেনে বলে, বউ, তুমি তো দেখি বাংলায় সিনেমার রিনা খান থেকেও ভয়ঙ্কর। এশা মেহেরাজের দিকে ঘুরে বসে তাকিয়ে বলে, কথা যদি হয় নিজের জিনিসের, তো আমি ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর হতে রাজি। এ বলে এশা মেহেরাজের গলায় জড়িয়ে ধরে ভেতরটা ধক ধক করছিল। এতক্ষণ রাগে নিচের চুল নিচে ছিঁড়তে ইচ্ছে হচ্ছিল, কিন্তু এখন শান্তি লাগছে। এটা জেনে এই পুরুষ শুধুই তার। মেহেরাজ এশাকে শক্ত আগলে ধরে। এশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওর কানে কানে বলে, মনে রেখো, আমার জীবনে নারীর আগমন বলতে আমি তোমায় বুঝি, তাই সমাপ্তি অবধি আমি তোমায়ই খুঁজি। এশা মেহেরাজের ঘাড় শক্ত করে নিচের হাতে পেঁচিয়ে বলে, আমার জীবনের প্রথম পুরুষ তুমি, তাই আমি যে কোনো মূল্যে তোমার সাথেই থাকবো। যেমন তেমন করে হলেও আমি শুধু তোমার থেকে যাব। মেহেরাজ এশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, চিন্তা করো না, যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার সয়ে থাকবো। এশা নীরবে শুধু জড়িয়ে ধরে থাকে মেহেরাজকে। সেই পুরুষকে ভালোবাসুক আর না বাসুক, কিন্তু এ পুরুষ শুধু তার, মানে তার। মেহরুব বসে আছে নুরির পাশে ছাদে। নুরির লজ্জায় লাল নীল সাদা হয়ে যাচ্ছে, আর মেহরুব তার এই অবস্থা দেখছে। নুরির এই অবস্থা দেখে মেহরুব হাসতে হাসতে বলে, ওরে আমার টুনির মা, তুই অল্পতেই যদি এভাবে লজ্জায় লাল নীল হয়ে থাকিস, তাহলে আমি তো টুনির বাপ হব না। আজ সবার সামনে মেহরুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে সে নুরির সাথে বাঁচতে চায়। সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আগামীকাল তাদের বিয়ে হবে। আগামীকাল বিয়ে, আর কোণে বর মিলে ছাদে বসে গল্প করছেন। নুরি বেশ লজ্জিত, মনে মনে ভাবছে মেহরুব কিভাবে এমন সোজা সাপটা বলেছিল। আমি নুরি ফুলের সাথে বাকি জীবন বাঁচতে চাই, তাই তোমরা তার আয়োজন করো। এটা কিভাবে বলল মেহরুব এত সহজে? নুরি শুধু এটাই ভাবছে। নুরি মাথা নিচু করে বসে নিজের ওড়না হাত দিয়ে পেঁচাচ্ছে আর লজ্জায় হাসছে। মেহরুব তার থেকে কিছুটা দূরে সোফায় হেলান দিয়ে বসে নুরির এই অবস্থা দেখছে। মেহরুব হঠাৎ বলে, ওরে আমার টুনির মা, তুই এত লজ্জা কোথা থেকে নিয়ে আসিস? নুরি মেহরুবের দিকে নিচু চোখে তাকিয়ে বলে, আপনি আমায় শুধু লজ্জায় ফেলেন মেহরুব ভাই। মেহরুব আলতো এগিয়ে এসে নুরির রাঙা গালটি আলতো টেনে হেসে বলে, টুনির মা, তো টুনির বাপ হব আমি।
তাই তোকে লজ্জাও দিব আমি। নুরি মেহেরুবের হাত নিজের থেকে সরিয়ে নেয়, তারপর একটু এগিয়ে মেহেরুবের দুই পা নিজের উরুর উপর কোলে রাখে। মেহেরুবের পায়ের আঙ্গুল ফুটিয়ে দিতে দিতে বলে, মেহরুব ভাই, একটা কথা বলি? মেহেরুব নুরির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে। বলো। নুরি বলে। বিয়ের পর আমার পড়াশোনা নিশ্চয়ই আর করা লাগবে না, আমি পড়াশোনা করব না। মেহেরুব ভ্রু কুঁচকে বলে, পড়াশোনার দিকে তো এমনি আন্ডাবতী তুমি, এর মধ্যে বলছো পড়াশোনাই করবে না? নুরি ঘাড় হেলিয়ে মেহেরুবের পায়ে হাত বুলাতে বুলাতে বলে, না, আমি পড়াশোনা করব না, আমার ভালো লাগে না। মেহেরুব শান্ত গলায় বলে। দাওরাটা তো পাস কর, আলেম নাই হলি। নুরির মাথা দুলিয়ে বলে, আমি আলেম হব, আলেম হবার পর এইসব ভার্সিটি ভর্তি হতে চাই না। আব্বা বলে যে ভর্তি করবে, তাই আমি আগে থেকেই আপনি বলে রাখলাম। মেহেরুব মুচকি হেসে বলে, পড়াশোনার যে মর্মান্তিক অবস্থা, তোর আলেম হতে যে কয় জন্ম লাগবে সেটাই আমি ভেবে কুল পাচ্ছি না। নুরি মুখ বাঁকিয়ে বলে, নিজের পড়াশোনা ভালো, তাই এত খোটা দিচ্ছেন? কাল থেকে পড়বো, ভালো করে শুরু করে দেব, দেখবেন শুধু পড়বো আর পড়বো। মেহেরুব হেসে বলে। কাল তোর বিয়ে। নুরি থতমত খেয়ে বলে, তো কি হয়েছে, কাল রাত থেকে পড়বো, সমস্যা কি? মেহেরুব হেসে উত্তর দেয়। কাল রাতে তোর বিয়ে। মেহেরুব আর কিছু বলে না, মুখে হাত দিয়ে শব্দ করে হাসে। নুরি মেহেরুবের কথাগুলো বুঝতে পারে, তার পায়ে আলতো চিমটি কাটে। বজ্জাত মেহরুব ভাই। মেহেরুব নুরির কথা শুনে বলে, ওরে নুরিফুল, তুই কবে বুঝবি? আমি তোর ভাই না, আমি তোর জামাই। জামাই। নুরি মেহেরুবের পায়ের পাতার দিকে তাকিয়ে হাত বুলাতে বুলাতে বলে, আপনি আমার মেহরুব ভাই, শুধু আমার মেহরুব ভাই। মেহেরুব হেসে বলে। হ্যাঁ, আমি নুরিফুলের মেহরুব ভাই। মেহেরুবের পায়ে টাকনু থেকে লুঙ্গি কিছুটা সরে যায়, এতে নুরি চোখের সামনে স্পষ্ট হয় মেহেরুবের শ্যামবর্ণের পা। নুরি চট করে মেহেরুবের দিকে তাকায় আর বলে, মেহরুব ভাই, আপনার মতন আমার পায়ে লোম আছে। এ বলে নিজের পা সোফায় তুলে আলতো করে পরনের সালোয়ারটি পায়ের টাকনুর উপর তুলে দেখায়। মেহরুব স্পর্শ দেখতে পায় নুরির ফর্সা ধপধপে পায়ে কালো লোমগুলো এক ভয়ঙ্কর সুন্দর লাগছে। মেহরুব নুরিকে বলে, তোর পা আমার পায়ের সাথে রাখতো। নুরি অবাক হয়ে বলে, কি বলছেন? বেয়াদবি হয়ে যাবে। মেহরুব মুখ হালকা বিরক্তি নিয়ে বলে, ইস, বেয়াদবি হবে কেন? স্বামীর পায়ের সাথে শত নারীর স্ত্রী পা লাগাবে, এটাই স্বাভাবিক। তুই রাখতো পা। নুরি মেহরুবের পায়ের কাছে নিজের পা রাখে। মেহরুব তাদের দুজনের পায়ের পানে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। কত বেমানান! নুরির ফর্সা পায়ের কাছে তার শ্যাম রঙের পা কত অতুলনীয় লাগছে। মেহরুব নুরিকে ইশারা করে দেখিয়ে বলে, দেখ আমাদের রঙের কি পার্থক্য। তুই আমার মতো শ্যাম পুরুষকে ভালোবাসলি কিভাবে? নুরির সাথে সাথে নিজের পা সরিয়ে নিয়ে মেহরুবের পা আবারও নিজের কোলে নিয়ে বলে, ভালোবাসার রং দিয়ে হয় না, ভালোবাসা মন থেকে হয়। আমি আপনার মন দিয়ে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এবার আপনি দেখতে কেমন, আপনার চেহারার গঠন, তা নিয়ে আমার আপত্তি নেই। আপনি আমার শ্যাম পুরুষ, শুধু আমার, আমি এটাই জানি। মেহরুব এক দৃষ্টিতে তাকিয়ে তার নুরি ফুলের প্রতিটি কথা মন দিয়ে শুনতে থাকে। নুরি মেহরুবের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি সুন্দর বলে আপনি আমায় পছন্দ করেন না। আমার কি কালো হতে হবে আপনার হতে গেলে? মেহরুব মুচকি হেসে নিজের পা গুটিয়ে নেয়। অতঃপর নুরির দিকে এগিয়ে এসে নুরির মাথা তার বুকের সাথে জড়িয়ে ধরে বলে, তুই যেমন আছিস তেমনি আমি তোকে চাই। আমি ভীষণ করে তোকে চাই, তোকে ছাড়া আমার উপায় নেই। নুরি মেহরুবের বুকে মাথা গুজে বলে, আমরা কেমন নির্লজ্জ দেখুন, বিয়ে কাল আর আজ আমরা একসাথে বসে আছি। মেহরুব মুচকি হেসে বলে, তুই নির্লজ্জ কি জানি না, কিন্তু আমি নির্লজ্জ। পুরুষ মানুষের আবার লজ্জা কিসের রে? নুরি হেসে উঠে বলে, মেহরুব ভাই, শুনবেন আমার একখান সুন্দর আয়াত কোরআন থেকে? মেহরুব বলে। আচ্ছা শোন। এ বলে নুরির গায়ে নিজের চাদর চড়িয়ে নেয়। নুরি সোফায় দুই পা তুলে বসে মেহরুবের কাঁধে মাথা রাখে। মেহরুবও দু পা তুলে সোফায় বসে নুরির পিঠে হাত রাখে। অতঃপর তাওজ তাসমিয়া পড়ে শুরু করে, মেহনুর এসেছে আপন বাড়ি। না, আপন বাড়ি বলছি কেন, এটা তো তার আপন বাড়ি নয়, সে এসেছে নিজের বাপের বাড়ি। আর বিয়ে, বড় তালুকদার আর ছোট তালুকদার মাঝে যখন এক অদৃশ্য সেতু তৈরি হয়ে গেছে, তখন মুস্তাফা সাহেব দায়িত্বশীলতার পরিচয় দিতে কার্পণ্য করেননি। তিনি নিজেই গিয়েছিলেন ওদের বাড়িতে দাওয়াত দিতে। ভালো করেই জানতেন ওরা কেউ আসবে না, তবুও তিনি গিয়েছিলেন, কারণ কিছু দায়িত্ব রক্তের সম্পর্কেরই মতো। নিশ্চিত জানলেও যে এর কোনো প্রতিদান নেই,
তবুও তা পালন করতেই হয়। এহসান সকালে পার্টি অফিসে যাওয়ার আগে মেহিনুরকে নামিয়ে দিয়ে গেছে তার বাপের বাড়িতে, কিন্তু যাওয়ার আগে কড়া গলায় বলে গেছে রাতে এসে নিয়ে যাব, চুপচাপ চলে আসবে আমার সাথে। মেহিনুর কিছু বলেনি, বরং উল্টো তার গলা জড়িয়ে ধরেছিল। এহসান অবাক হয়েছিল এতে, তার নারী তো ও এমন করে না, হঠাৎ এমন কেন করলো। মেহিনুর ধীরে ধীরে তার বাহু থেকে সরে এসে ফিসফিসিয়ে বলল, আচ্ছা, আর শুনুন, বুকের সেলাইয়ে পানি লাগালে পানি তুলে নেবেন। যদি জোহরের পর বাড়ি এসে গোসল করেন তো এখন তো আমি থাকবো না, তাই নিজেও নায়ক হয়ে ভেবলাস হয়ে যাবেন না সব। এহসান মুচকি হেসে বলছিল। মেহিনুর এক দীর্ঘশ্বাস ফেলে বিদায় নিয়ে গাড়ি থেকে নেমে গেল। এহসান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। মেহিনুর গাড়ি থেকে নামতে এহসানের কপালের রগ দপদপ করে ওঠে। এতক্ষণ আপন নারীর সামনে নিজেকে সংযত রেখেছিল, কিন্তু তার ভেতর জমে থাকা রাগ এখন আগ্নেয়গিরির লাভার মতো উপচে পড়ছে। রাগের কারণও আছে। এহসান ঠান্ডা হাতে ফোনটা বের করলো, একটা নাম্বারে কল দিল। 2-3 বার রিং হওয়ার পর ওপাশ থেকে কেউ ফোন ধরলো। এহসানের চোখ লাল হয়ে উঠলো, দাঁতে দাঁত চেপে বলল, খিরে কাফিরের বাচ্চা, দিতাম নাকি তোরে উত্তম মধ্যম কয়েকটা? ওপাশ থেকে এক অশ্রাব্য গালি ভেসে এলো। তুই কোন কুত্তার বাচ্চা রে, আমায় এমন হুমকি দিচ্ছিস? এহসান এবার দাঁতের দাঁত চেপে হিসিয়ে উঠল। আমি তোর এহসান বাপ, চিনতে পারছিস আমায়? সেই ব্যক্তি হঠাৎ চুপ করে গেল। কিছুক্ষণ আমতা আমতা করার পর কাপা কাপা গলায় বলল, আপনি স্যার আপনি? এহসান এবার চোখ বন্ধ করে শ্বাস টেনে নিল, তারপর নিস্পৃহ কণ্ঠে বলল, শুনলাম তুই নাকি আমার কনস্ট্রাকশন সাইটে গিয়ে মাস্তানি করেছিস। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। এহসান এবার মাটির দিকে তাকিয়ে একদলা থুতু ফেললো, তারপর স্বর আরো নিচু করল। এত সাহস কি করে হয় তোর? তোরে এক টানে ছেড়ে দেবো নাকি তোকে? এপাশ থেকে এবার কেবল শ্বাসের শব্দ শোনা গেল। কিছুক্ষণ চুপ থেকে সেই ব্যক্তি অস্পষ্ট কণ্ঠে বলল, আমি জানতাম না ওইটা আপনার জায়গা। এরপর থেকে এমন হবে না স্যার। এহসান এবার এক নিঃশ্বাসে বলল, এরপর থেকে এমন হলে আর নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবি না, বলে দিলাম। টাস, ফোনটা কেটে দিল এক ঝটকায়। এখনো তার শরীর রাগে চলছিল। মেহনুর মেহেদির কৌটা খুলে এক হাতে নুরির হাত ধরে, অন্য হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। এশাও পাশে বসে নুরির অন্য হাতে মেহেদি দিচ্ছে। এশা একদম হেসে বলে, বাহ রে বইন, তুই তো দেখি মির্জাফরের থেকেও ভয়ঙ্কর। মেহনুর ভ্রু কুচকে বলল, আমি আবার কি মির্জাফরি করলাম? এশা মেহেদি দিতে দিতে বলল, আমার ভাইজানকে মেনে নিয়ে আমার ভাতিজা ভাতিজির মা হয়ে যাচ্ছিস, আর একবারও ইঙ্গিতটুকুও দিলি না। মেহনুর মুচকি হেসে বলল, না দেইনি, ভেবেছি একেবারেই তোর ভাতিজা অথবা ভাতিজিকে দুনিয়াতে এনে তোকে শোনাবো। এশা মুচকি হেসে বলল। তুমি দেখি ময়না তলে তলে এত কিছু ভেবে রেখেছো। মেহনুর এশার দিকে তাকিয়ে বলল, তা ম্যাডাম তেরেসা, আপনি কবে আমার ভাইকে বাপ বানাবেন তা একটু বলুন। এশা মেহেদি দিতে দিতে বলে, তোমার ভাই বাপ হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। নুরি তাদের কথা শুনে মুখ লাল করে বলল, একটু তো মুখে লাগাম দাও, লজ্জা তো করো। মেহিনুর এক হাতে মেহেদি রেখে নুরির গাল টেনে বলল, লজ্জাবতী লতা পাতারে, এত লজ্জা পায় না। আজ তোর বিয়ে, আর বিয়ের পর এত লজ্জা থাকতে হয় না। এসা চমকে গিয়ে বলল, কি রে, তুই এই লজ্জাবতী লতাপাতা কথাটা কোথা থেকে শিখলি? মেহেনুর দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার ভাইজানের থেকে। এসা আর নুরি হেসে উঠল। নুরি মেহিনুরের দিকে তাকিয়ে বলল, আপি, আমার গাল তো ছাড়ো। তুমি আর তোমার ভাই আমার গালখানি কেন টানো? নুরি সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে নিল। কথায় কথায় কি থেকে কি বলে ফেলল। এসা মেহিনুরের দিকে তাকিয়ে বলল, দেখ, এই মেয়ে আমাদের লজ্জা শিখাচ্ছে, আর সে আমার ভাতিজার সাথেই ঠিকই তলে তলে পীড়িত করে যাচ্ছে। এশার কথা শুনে মেহিনুর হা করে বলল, মা রে, অন্তত আর ভাতিজা বলিস না, তুই এখন আমার ভাইয়ের বউ। নুরি মেহিনুরের দিকে তাকিয়ে বলে, আগে তুমি তো ঠিক হও, মা কাকে ডাকছো? ঠিক তখনই বাইরে থেকে মেহেরাজের গলা ভেসে আসে। মেহনুর, এশাকে বল এদিকে আসতে। এশা ডাক শুনে মেহিনুরকে ইশারা করে ফিসফিসিয়ে বলল, বল, আমি এখানে নেই। মেহিনুর ভ্রু উঁচু করে বলে। মিথ্যা বলবো কেন? এশা চোখ রাঙিয়ে বলে, উষ্টা খেতে যদি না চাস তো বল, আমি এখানে নেই। মেহিনুর চোখ ছোট করে তাকিয়ে গলা বাড়িয়ে বলে ওঠে, ভাইজান এশা এখানে আছে, কিন্তু আমায় না বলতে বলছে। মেহেরাজ হেসে বলল, ওকে বল চুপচাপ চলে আসতে। আমি ঘরে প্রবেশ করে যদি নিয়ে আসি তবে অবস্থা খারাপ হবে কিন্তু।
এশা মেহিনুরের দিকে কটমট করে তাকিয়ে বলে। আসছি। এই বলে উঠে যেতে যেতে বলে, ইবলিশনি, তোর ইবলিশই আমি ছাড়াবো। দাঁড়া, আগে আমি তোর ভাই ইবলিশকে দেখে আসি। এই বলে এশা বেরিয়ে যায়। মেহিনুর আর নুরি মুচকি হাসে। নুরি মেহিনুরের দিকে তাকিয়ে বলে, আচ্ছা আপি, তুমি সুখে আছো তো? মেহিনুর তৃপ্তির হাসি দিয়ে বলে। হ্যাঁ, আমি খুব সুখে আছি রে। আমার পাপিষ্ট পুরুষ আমার সাথে আছে বলে। নুরি মেহিনুরের চোখে ভালোবাসার দীপ্তি দেখে বলে। এত কিছু করার পরও তুমি তাকে এত ভালোবাসো? মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালোবাসা পাপ, কলঙ্ক মানে না রে। ভালোবাসা এমনিতেই হয়ে যায়, তাই ভালোবাসি। নুরি মুচকি হেসে বলে। আমি দোয়া করি তোমাদের ভালোবাসা চিরন্তর হোক। মেহিনুর হেসে বলে, আমিও দোয়া করি নুরি ফুল, তুই আমার ভাইয়ের সাথে সুন্দর জীবন শুরু কর। ইনশাল্লাহ হবে কিছু সুন্দর সূচনা। মেহেরাজ এশাকে নিয়ে ঘরে প্রবেশ করল। এশার আগে চোখে তাকিয়ে বলল, তোমার আমায় না খোঁচালে পেটের ভাত হজম হয় না, তাই না? মেহেরাজ নিজের হাতের প্যাকেট থেকে কিছু একটা বের করতে করতে বলল, তোমার না খুঁচালে পেটের ভাত তো দূরের কথা, ঘুম অবধি হয় না। এ বলে প্যাকেট থেকে একটি সাদা লাল পাড়ের সুতি শাড়ি বের করে এশার সামনে ধরল, সঙ্গে ফুলের গাজরা। এশা এগুলো দেখে বলল, এগুলো কার জন্য? মেহেরাজ শাড়িখানা এশার গায়ে জড়িয়ে দিয়ে বলল, তোমার জন্য। এগুলো পরবে আজ রাতে। আজ থেকে শুরু হবে আমাদের নতুন দিন। এশা শাড়ি দেখতে দেখতে বলল। আমি তো শাড়ি পরতে অত ভালো করে পারি না। মেহেরাজ হেসে বলল, যেভাবে পারো পড়ো, আমার জন্য যেমন ইচ্ছে তেমন করে পড়ো। এশা মুচকি হেসে বলল। আচ্ছা। মেহেরাজ এশার কোমর জড়িয়ে ধরে বলল। খুশি তো প্রিয়? এশা মেহেরাজের বুকে আলতো মাথা রেখে বলল। খুব। নুরিকে লাল একখানা শাড়ি পরানো হয়েছে। শাড়ির পাড়ে সোনালি সূচিকর্ম, আগুনের শিখার উপর মৃদু রোদের ঝলকানি। সেই শাড়ির নরম আঁচল তার কোমল শরীর ছুঁয়ে যাচ্ছে। সাজসজ্জা খুব বেশি নয়, তবু প্রতিটি ছোঁয়াতে রাজকীয়তা। চোখে হালকা কাজল, ঠোঁটে নুট রঙের লিপস্টিক, আর গালে একটুখানি ব্লাশ। যেন এক প্রাচীন রাজকুমারীর রূপ ফিরে এসেছে বর্তমানের আলোয়। চুলগুলো খোপা করে সামনের দিকে আনা হয়েছে, যাতে তার মায়াবী মুখাবয়ব আরো ফুটে ওঠে। হাতে সোনালি চুড়ি, কানে দুল, সব মিলিয়ে এক মোহময়ী সৌন্দর্যের প্রতিচ্ছবি। নুরিকে সাজিয়ে এশা ও মেহিনুর তাকে নিচে নিয়ে আসে। মেহিনুরের গায়ে শুধু একটি সাধারণ কামিজ, কোনো অলংকার নেই, কোনো ঝলমলে পোশাকও নেই। পরবে কার জন্য? যার জন্য সাজবে সেই তো নেই, তাহলে সাজবার মানেই বাকি। এশাও পরেছে এক সাধারণ কামিজ, মাথায় সবসময়ের মতোই ঘোমটা। তবে সে জানে মেহেরাজের দেওয়া শাড়িটা সে পরে নেবে রাতেই। চায় মেহেরাজি তাকে সে প্রথম দেখুক, একান্ত তার জন্যই। ঘরের মাঝখানে টানা হয়েছে সাদা পর্দা। এক পাশে বসে আছে মেহরুব, অন্য পাশে নুরি। মেহরুবের পাশে তার বাবা, চাচা, বড় ভাইয়েরা, আর নুরির পাশে তার মা, চাচি, এশা, মেহিনুর আর ছোট ছোট চাচাতো ভাই বোনেরা। তাদের বিয়ে পারিবারিকভাবেই হয়, আলাদা কোনো আত্মীয় থাকে না এতে। কাজী সাহেব এসে বসলেন মেহরুবের পাশে। এক ঝলক তাকিয়ে দেখলেন সাদা পর্দার ওপারে বসা মেয়েটিকে। মেয়েটি যে আজ থেকে এক নতুন পরিচয়ের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাই যেন তার নিঃশব্দ উপস্থিতিতে বলে দিচ্ছে। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, নিকাহ বা বিবাহ একটি পবিত্র বন্ধন। এই সম্পর্কে মহান আল্লাহর বিধান অনুযায়ী স্থাপিত হয়। ইসলামী শরীয়ত মোতাবেক আমরা আজ নুরি ও মেহরুবের বিবাহ সম্পন্ন করতে যাচ্ছি। সবাই নিঃশব্দ, শুধু মৃদু বাতাসের আওয়াজ আর কারো কারো চাপা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। এরপর কাজী সাহেব নুরির দিকে তাকিয়ে বললেন, মা, তুমি কি রাজি? মেহরুবকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাও? ঘর নিস্তব্ধ। নুরি বুকের ধুকপুকানি যেন সমস্ত কক্ষে প্রতিধ্বনিত হচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিছুক্ষণ থমকে থেকে সে কাপা কাপা স্বরে বলল, জি, আমি মেনে নিলাম মন থেকে। নুরির কণ্ঠের সেই মৃদু উচ্চারণে ঘরের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়ে গেল। সকলেই শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে আছে পর্দার দুই প্রান্তের দিকে। কাজী সাহেব এবার মেহরুবের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি কি নুরিকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করছো? মেহরুবের চোখে দৃঢ়তা। এক মুহূর্ত বিলম্ব না করে সে শান্ত অথচ শক্ত স্বরে বলল, এখন থেকে তোমরা স্বামী স্ত্রী। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবনে বরকত দান করুক। এক পবিত্র বন্ধনের সূচনা হলো। দুই আত্মা এক হয়ে গেল এক চিরস্থায়ী সম্পর্কের বাঁধনে। কাজী সাহেব ঘোষণা করলেন। এরপর মোহরানার পরিমাণ ঘোষণা করা হলো। উভয়ের সম্মতি নিশ্চিত করা হলো।
সাক্ষীদের সামনে বিবাহের বৈধতা প্রমাণিত হলো। আমি বিয়ে কিভাবে পড়ানো হয় তা দেখিনি কখনো, তাই হয়তো ভালোভাবে বুঝিয়ে লিখতে পারলাম না। শেষে কাজী সাহেব দাম্পত্য জীবনের গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কে ইসলামিক খুতবা পাঠ করলেন এবং নবদম্পতির জন্য দোয়া করলেন। ঘরের চারিপাশে এক অন্যরকম আলোড়ন, সকলের মুখে প্রশান্তির হাসি। নুরি আর মেহেরুব যদিও তারা এখনো দুই পাশে বসে, কিন্তু আজ থেকে তাদের পথ একসঙ্গে চলার। কাজে চলে গেলে একে একে সবাই উঠে দাঁড়ালেন, কিন্তু মেহেরুবের পক্ষে উঠতে পারা সম্ভব নয়, কারণ তার মন এখনো বসে আছে এক জায়গায়, তার নুরি ফুলের কাছে। শরীরের প্রতিটি রক্তকণা রক্তিম উত্তেজনায় ধুকপুক করছে, বুকের গভীরে এক অজানা শিহরণ খেলে যাচ্ছে। কতদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছে সে। আজ তার নুরি ফুল কেমন লাগছে, কেমন দেখাচ্ছে তার বউ বেশে। নিজেকে সামলাতে না পেরে বলে ফেলে, পর্দাটা সরালে ভালো হয়। মেহেরাজ সঙ্গে সঙ্গে বাঁকা হাসি দিয়ে বলে, ভাই, এত সহজে আমায় বোনকে দেখতে পাবি না, একটু তো অপেক্ষা কর। মেহিনুরও তাল মিলিয়ে বলে, অবশ্যই, আমাদের বোনকে দেখতে হলে টাকা দিতে হবে। মেহেরুব বিস্ময়ের ভান করে বলে, ভাইজান, তুমি আমার কাছ থেকে টাকা নেবে? মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে বলে, সি সি, আমি তোর বড় ভাই হয়ে তোর সাথে টাকা নেব কেন? মেহনুর নেবে, পরে না হয়ে তোর থেকে নিজের ভাগটা মেরে দেব। কি করব বল, টাকার লোভ সামলাতে পারি না। নুরি পর্দার আড়াল থেকে শুনছিল সবকিছু, নিজের হাসি চাপতে গিয়েও পারল না। ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল, যা মেহেরুব দেখতে না পেলেও অনুভব করতে পারল। সে দ্রুত পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে মেহিনুরের হাতে দিয়ে বলে, এবার তো দেখতে দে। মেহিনুর টাকা হাতে নিয়ে গুনতে গুনতে বলে, কম হয়ে গেল না? থাক। মেহেরাজ দ্রুত মেহেরুবের কাঁধ ছেড়ে উঠে বলল, এদিকে দে, তুই গুনতে পারিস না, আমি গুনি। মেহিনুর হাসতে হাসতে বলে, গুনতে হবে না, পরে দেখা যাবে। টাকা গোনার আগেই তো সব তোমার পকেটে চলে গেছে। তারপর সে অর্ধেক টাকা রেখে বাকি অর্ধেক পর্দার ওপাশে দিয়ে দিল এশার হাতে। নে, তোর জামাই টাকা, তুই নিয়ে নে। মেহেরাজ কপট অভিমান নিয়ে বলে, দেখ মেহনুর কি করছে, আমার ভাগ আমার বউকে দিয়ে দিচ্ছে। মেহেরুব শুধু হাসল। মেহিনুর দ্রুত সবাইকে ভাগ দিয়ে সরিয়ে দিল, যেন এখানে আর কেউ না থাকে, শুধু দুজন। এসা মেহেরাজের দিকে এগিয়ে এসে ওর হাত টেনে বলে, চলো ঘরে চলো, এখানে তোমার আর থাকার দরকার নেই। মেহেরাজ তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি যদি চাও অন্য কিছু, আমি চলে আসব। এসা চটপট করে তার বাহুতে একটা চিমটি কাটল। আহ, তোমার হাতে কেমন ব্যথা লাগে। আরও লাগবে, চলো। মেহেরাজ আর কিছু বলার সুযোগ পেল না, কারণ এসা তাকে এক প্রকার টেনেই নিয়ে গেল। মেহেনুরও হেসে সরে গেল। এখন চারপাশ নিস্তব্ধ, শুধু দুজন, নুরি আর মেহেরুব। শুধু এক ফোঁটা আবেগ, শুধু এক ঝলক অপেক্ষার উত্তাপ। মেহেরুব ধীরে ধীরে বলল, নুরিফুল, তোকে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে। আচ্ছা, কতখানি সুন্দর? আমি নিজেকে সামলাতে পারবো তো? নুরি মুচকি হাসি শুধু। মেহেরুবের বুক কাঁপছে, হাতের তালু ঘামে বেঁচে উঠছে। আলতো হাতে সে পর্দাটা সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে তার চোখে ধাক্কা দিল এক বিস্ময়ে তার নুরিফুল। সামনের আলোয় বসে আছে তার জন্য সাজা তার বিবিজান। শরীরে জমকালো রঙিন পোশাক, মাথার ঘোমটা, আর সেই চোখ, সে লাজুক চোখ। নুরির মাথা নিচু, শুধু এক ঝলক দেখা যাচ্ছে তার কাজল আঁকা চোখের পাতা। মেহরুব শ্বাস নিতে ভুলে গেল, বুকের মধ্যে ধকধক শব্দ হচ্ছে। সে ফিসফিস করে বলল, হুমায়রা, মুখটা তোলো। হুমায়রা কোনো নাম নয়, এক বিশেষ উপাধি। যে নারীর গাল লজ্জায় বা খুশিতে আনার ফলের মতো লাল হয়ে ওঠে, তাকেই বলা হয় হুমায়রা। নুরি ধীরে ধীরে মুখ তোলে, তার চোখে লজ্জা, তার ঠোঁটে মৃদু হাসি। মেহরুব শ্বাস আটকে বলে, অল্প মেকআপে সে যেন স্বর্গীয় সৌন্দর্যের প্রতিমূর্তি। মনে হচ্ছে জান্নাতের কোনো রহমত তার সামনে বসে আছে। তার চুলের খোপা থেকে টুপটাপ গড়িয়ে পড়ছে বেলি ফুলের গন্ধ, যা মেহেরুবকে ঘোর লাগিয়ে দিচ্ছে। তার গাল হালকা লাল, ঠিক যেন আনার ফল। মেহেরুব বুকের উপর হাত রেখে অপলক তাকিয়ে থাকলো। ভাবতেই অবাক লাগে, আজ থেকে এই লজ্জারাঙা মুখটা আমি প্রতিদিন দেখতে পাবো, প্রতি মুহূর্তে। নুরি মুচকি হেসে মাথা নিচু করে নিল। তার লজ্জা আরো গাঢ় হলো, তার চোখে এক ফোঁটা পানি, শুধু খুশির। মেহেরুব ধীরে ধীরে হাত বাড়ালো, তার আঙ্গুল ছুঁয়ে গেল নুরির কপাল। নুরি একবার কেঁপে ওঠে। মেহেরুব নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। আজ তার পৃথিবীর সব আলো এক জায়গায় এসে জড়ো হয়েছে। তার নুরি ফুলের দু চোখে আকাশ ভরে আছে চাঁদের ম্লান আলোয়।
হালকা বাতাস বইছে নিস্তব্ধর ভেতর দিয়ে। মেহনুর চলে যাচ্ছে, এসেছিল অতিথির মতো, বিদায় নিচ্ছে অতিথির মতো। এহসান বাড়ির বাইরে গাড়ি নিয়ে অপেক্ষায়। মেহরুবের ফোনে বার্তা পাঠিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব মেহনুর যেন চলে আসে। মেহনুর ধীর পায়ে এগিয়ে আসে। বিদায় নেওয়ার সময় একে একে সবাইকে জড়িয়ে ধরে। বাবা, দুই ভাই, এশা, সবার উষ্ণ আলিঙ্গনে যেন তার হৃদয়ের টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কান্না আটকে রাখতে পারে না। চোখের কোণে জমে থাকা জল একে একে গড়িয়ে পড়ে। কিন্তু আফসোস, একটা রাতও এহসান তাকে এখানে থাকতে দেবে না। দাদাজান দাদিজানের কাছ থেকেও বিদায় নিয়ে দরজার চৌকাঠ মারায়। তার এক হাত মাঝহারুল সাহেবের মুঠোয়, অন্য হাত মেহরুবের। সামনে পিছনে তার বড় ভাইজান আর চাচা, সবাই যেন তাকে একসাথে বিদায় জানাচ্ছে, এক সুরক্ষার বলয়ে রেখে এগিয়ে দিচ্ছে। এহসান গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, গাড়ির গায়ে হেলান দিয়ে। অন্ধকারের মাঝে তার চোখজোড়া উজ্জ্বল, যেন অপেক্ষায় আছে তার নিজের আকাশের চাঁদের জন্য। মেহনুরকে আসতে দেখে তার ক্লান্ত মুখে এক রহস্যময় হাসি খেলে গেল। কোথা থেকে যেন এক আকাশ খুশি তার প্রশান্তি ভর করে তার ভেতর। মাঝহারুল সাহেব মেয়েকে এহসানের সামনে এনে দাঁড় করান। গলা ভারী হয়ে আসে, তবু নিজেকে সামলে নেন। হয়তো তোর কাছে আমার মেয়েটা ভালো আছে, তোর কাছে একটাই অনুরোধ, আমার ফুলকে যত্নে রাখিস। একটু থেমে মেহনুরের চোখে চোখ রেখে বলেন, ওর মা মারা যাওয়ার পর ওকে আঁকড়ে ধরে বেঁচে আছি, অথচ আজ ও আমার কাছে নেই। কণ্ঠের ভারী আবেগ যেন বাতাসে ছড়িয়ে পড়ে। গভীর দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে বলে, যদি তোর কোনোদিন মনে হয় আমার মেয়ে তোর যোগ্য নয় বা তুই ওকে রাখতে পারবি না, তাহলে আমার ফুলকে আমার হাতে ফিরিয়ে দিস, কিন্তু কখনো অযত্ন করিস না। মেহনুরের বুক ফেটে যাচ্ছে বাবার কথা শুনে। বাবারা কি এমনই হয়? নিজের সর্বস্ব বিলিয়ে দেন সন্তানের জন্য। আর যদি সে হয় মেয়ে, তাহলে তো কথাই নেই। মেয়েরা একটু বেশি আদরের হয়, তাই তো সে তার বাবার কাছের ফুলের মতো। আর তার বাবা তাকে রেখেছেন সেভাবে, একটা ফুটন্ত সুরক্ষিত গোলাপের মতো। মাঝহারুল সাহেব মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এহসানের দিকে তাকিয়ে বলেন, খুব যত্নে বড় করেছি তো, তাই মাঝে মাঝে ভয় হয় আমার যত্নে রাখা আমার মা, আমার প্রাণ কোথাও অযত্ন আছে কিনা। মেহনুর নিঃশব্দে হাত ছাড়িয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। বুক ভরে নিতে চায় বাবার স্নেহের উষ্ণতা। মাঝহারুল সাহেব গভীর আদরে মেহনুর নিম্ন গলায় কান্না চেপে বলে, চিন্তা করবেন না, হ্যাঁ, আমায় যত্নেই রেখেছেন তিনি। মেহনুর কিছু মুহূর্ত পর তাকে ছেড়ে মেহরুবকে জড়িয়ে ধরে আর ফিসফিসিয়ে বলে। তারপর মেহেরাজের বুকে মাথা রেখে বলে। সবার উদ্দেশ্যে সালাম দিয়ে এহসানের পাশে এসে দাঁড়ায়। এহসান এতক্ষণ নীরবে সব দেখছিল এবং শুনছিল। এহসান গাড়ির দরজা খুলে মেহনুরকে গাড়িতে বসিয়ে গাড়ির দরজা লাগাতে লাগাতে সবার দিকে তাকিয়ে বলে, এই নারী আমার প্রাণ, আর নিজের প্রাণকে অযত্নে রাখে না। এ বলে সালাম দিয়ে অন্যদিকে গিয়ে গাড়ির দরজা খুলে উঠে যায়। এটা যেন এক অমিলন রাতের গল্প, যেখানে বিদায়ের দুঃখ, ভালোবাসার মিষ্টি অনুভূতি এবং আত্মবিশ্বাস একসঙ্গে মিশে যায়, আর তাদের সম্পর্কের শক্তি যেন আরও দৃঢ় হয়। নুরি বসে আছে বউ সাজানো অবস্থায় মেহরুবের ঘরে, তাদের বিছানায়। আজ তার স্বপ্ন পূর্ণ হলো। অবশেষে সে তার মেহরুব ভাইয়ের স্ত্রী হয়েছে। খুশিতে মরে যেতে ইচ্ছে করছে তার। আজ থেকে সে শুধু তার মেহরুব ভাইয়ের, তার মেহরুব ভাই শুধু তার। আজ থেকে এসে হাঁটবে তার হাত ধরে জান্নাতের পথে। নুরির ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু বিবেকে দিচ্ছে না। মেহরুব এসে যদি রাগ করে, ভাবে যদি বউ আমার অপেক্ষা না করে ঘুমিয়ে গেল, কিন্তু সারাদিনের ধকল কম যায়নি, ক্লান্তিও পেয়ে বসেছে। সকাল থেকে একরকম তটস্থ অবস্থায় কেটেছে তার দিনটা। এখন রাত 9টা বাজতে চলল। সে ধীরে ধীরে গা এলিয়ে দেয় বিছানায়। চারিদিকে ফুল ছড়ানো, মৌ মৌ করছে ফুলের ঘ্রাণে সারা ঘর। নুরি চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। সেই সুগন্ধ, এই প্রশান্তি ভাষায় বোঝানো সম্ভব নয়। কিছু মুহূর্ত পার হয়, দরজা খুলে প্রবেশ করে মেহরুব। দরজা খুলে চোখ সামনে পড়তেই মুগ্ধ হয়ে যায় সে। সাদা বিছানায় শত লাল গোলাপের পাপড়ির মধ্যে শুয়ে আছে তার নুরি ফুল। এলোমেলো অবস্থায়, কিন্তু কি অপার্থিব লাগছে তাকে। মনে হচ্ছে যেন ফুলের রানী ফুলের সমাহারের মধ্যে বিরাজ করছেন। মেহরুব বুকে দুই হাত গুজে মন ভরা দৃষ্টিতে তার নুরিফুলকে দেখতে থাকে। মেহরুব বুঝতে পারে ক্লান্তিতে তার নুরিফুল এভাবে শুয়ে পড়েছে। মুচকি হেসে ধীর পায়ে এগিয়ে যায় তার দিকে। নিঃশব্দে বিছানায় উঠে যায়, আলতো এগিয়ে নুরির মাথায় হাত রাখে। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে তার নুরিফুল। এত স্নিগ্ধ, এত কোমল লাগছে। ফর্সা গালে মেকআপে আরো মোহময়ী লাগছে।